আচ্ছা, আমরা আজকে যে টপিকে আছি সেটা হলো পিএন জাংশন ডায়োড। আগের দিন আমরা পি টাইপ সেমিকন্ডাক্টর আর এন টাইপ সেমিকন্ডাক্টর সম্পর্কে পড়েছিলাম। একটু রিমাইন্ড করিয়ে দিই, পি টাইপ সেমিকন্ডাক্টরে ডোপিং করা হয়েছিল ট্রাইভ্যালেন্ট অ্যাটম, আর এন টাইপ সেমিকন্ডাক্টরে পেন্টাভ্যালেন্ট অ্যাটম। এইবার ট্রাইভ্যালেন্ট অ্যাটম আর পেন্টাভ্যালেন্ট অ্যাটম ডোপিং করার ফলে পি টাইপ সেমিকন্ডাক্টরে মেজরিটি ক্যারিয়ার ছিল হোল, আর এন টাইপ সেমিকন্ডাক্টরে মেজরিটি ক্যারিয়ার ছিল ইলেকট্রন। দেখো এখানে পিএন জাংশন ডায়োডে যেটা করা হয়েছে, একটা ক্রিস্টালের মধ্যে একটা সাইডে পি টাইপ ডোপিং, একটা সাইডে এন টাইপ ডোপিং করা হয়েছে। তোমরা পিকচারেই দেখতে পাচ্ছ, পি টাইপ ডোপিং করা হয়েছে এইদিকে, এন টাইপ ডোপিং করা হয়েছে এইদিকে। খুব স্বাভাবিকভাবে পি টাইপ ডোপিংয়ে পজিটিভ চার্জ মেজরিটি ক্যারিয়ার, তাই অনেকগুলো পজিটিভ চার্জ। এন টাইপে নেগেটিভ চার্জ মেজরিটি ক্যারিয়ার, তাই অনেকগুলো নেগেটিভ চার্জ। কিন্তু পিকচারে কিছু গ্রিন চার্জও ড্র করা হয়েছে। গ্রিন চার্জগুলো কী শো করছে? মাইনরিটি ক্যারিয়ার। তার মানে পি সাইডে পজিটিভ মেজরিটি ক্যারিয়ার ছাড়াও নেগেটিভ মাইনরিটি ক্যারিয়ার আছে, এন সাইডেও নেগেটিভ মেজরিটি ক্যারিয়ার ছাড়াও পজিটিভ মাইনরিটি ক্যারিয়ার আছে। এই অবস্থায় যখন একটা ক্রিস্টালের মধ্যে পি এবং এন জাংশন ডোপ করা হয়েছে, তার পরবর্তীকালে কী ঘটবে? এটা ডোপ করার পরপরই যেটা হবে সেটা হচ্ছে ডিফিউশন অফ চার্জ ক্যারিয়ার হবে। ডিফিউশন মানে যখনই তৈরি হবে তখনই এই মাঝখানের জাংশনটা দিয়ে এপাশ থেকে ইলেকট্রনগুলো ফ্লো করবে এই দিকে, আর হোলগুলো ফ্লো করবে এই দিকে। এবার তাতে বেশ একটা মজার ঘটনা ঘটবে। কীরকম ব্যাপার? ইলেকট্রনগুলো কন্টিনিউয়াসলি ফ্লো করবে অ্যাজ স্বাভাবিক ব্যাপার। এইবার ফ্লো করার সাথে সাথে ইলেকট্রনগুলো হোলের সাথে রিকম্বাইন করলে টোটাল মোবাইল চার্জটা ভ্যানিশ করে যাবে। কিন্তু যেটা ঘটবে সেটা হচ্ছে যখনই ইলেকট্রনগুলো ডিফিউজ করে পি সাইডে যাবে, বা পি সাইড থেকে হোলগুলো ডিফিউজ করে এন সাইডে যাবে, তখনই এখানে বেশ কিছু ইমোবাইল চার্জ তৈরি হবে। এই ইমোবাইল চার্জগুলো কোথায় তৈরি হবে? জাংশনে তৈরি হবে। আর এই ইমোবাইল চার্জগুলোর কাজ কী হবে? ইমোবাইল চার্জ মানে একটু বলে দিই, ইমোবাইল চার্জ মানে যে চার্জ মুভ করতে পারে না। এন সাইড থেকে ইলেকট্রনগুলো ডিফিউজ করে পি সাইডে এলেই এন সাইডে কিছু পজিটিভ ইমোবাইল চার্জ তৈরি হবে, আর পি সাইডে কিছু নেগেটিভ ইমোবাইল চার্জ তৈরি হবে। পরের সেটা দেখতে কীরকম হবে আমি পরের পিকচারটা দেখাচ্ছি। কিন্তু তৈরি হওয়ার সাথে সাথে যেটা হবে সেটা হচ্ছে এই ইমোবাইল চার্জগুলো নিজেরা মুভ করতে পারে না, এবং সমস্যা যেটা তৈরি করবে সেটা হচ্ছে এরা ফার্দার মুভমেন্টটাকেও সিজ করবে। কিভাবে করবে সেটা পরের ডায়াগ্রামটা ক্লিয়ারলি বুঝতে পারবে। আপাতত পিএন জাংশন ডায়োড ফর্ম হওয়ার সাথে সাথেই ডিফিউশন কারেন্ট তৈরি হবে, আর ডিফিউশন কারেন্ট তৈরি হওয়ার সাথে সাথেই কিছুক্ষণের মধ্যেই এই মোবাইল চার্জগুলো রিকম্বাইন করে যাওয়ার ফলে ইমোবাইল চার্জ তৈরি হবে জাংশনটায়, ভিসিনিটি অফ দ্য জাংশন। তৈরি হওয়ার পর কন্ডিশনটা কী হবে বলছি। এবার পিকচারেই বুঝতে পারছো পরবর্তী অবস্থাটা কীরকম দাঁড়িয়েছে। পরবর্তী অবস্থাটা যেটা দাঁড়িয়েছে সেটা হলো এখানে এই জাংশনটার ভিসিনিটি অফ দ্য জাংশন, মানে এই জাংশনটার পাশাপাশি জায়গাটায় কিছু ইমোবাইল চার্জ জমা হয়েছে। ইমোবাইল চার্জকে আমি গোল দিয়ে মার্ক করেছি। তা পি সাইডে ইমোবাইল চার্জগুলোকে নেগেটিভ দিয়ে, এন সাইডে ইমোবাইল চার্জগুলোকে পজিটিভ দিয়ে। ইমোবাইল চার্জকে অনেকে আনকাভার চার্জও বলা হয়। এই আনকাভার চার্জগুলোর কাজ আমি আরেকবার বলে দিচ্ছি। এরা মুভ করতে পারে না। মুভ করতে না পারায় যেটা সমস্যাটা তৈরি করে সেটা হচ্ছে এরা এই জাংশনটার কাছাকাছি জায়গায় একটা ব্যারিয়ার ফিল্ড তৈরি করে। ব্যারিয়ার ফিল্ডটা কীরকম তৈরি করেছে? পি সাইডে যার নেগেটিভ টার্মিনাল, এন সাইডে যার পজিটিভ টার্মিনাল আছে। দেখতেই পাচ্ছ ছবিতে, পি সাইডে নেগেটিভ, এন সাইডে পজিটিভ টার্মিনাল আছে, এটা ব্যাটারি। এইরকম একটা ফিল্ড তৈরি করবে। এই ফিল্ডটার কাজ কী হবে? এই ফিল্ডটা পি সাইডে দেখতেই পাচ্ছ, পি সাইডে কিন্তু ইমোবাইল চার্জ ছাড়া এখনও কিছু হোল আছে, আর এন সাইডে কিন্তু অনেক ইলেকট্রন আছে। কিন্তু এই হোলগুলো আর এই দিকে যেতে পারবে না, ইলেকট্রনগুলো এই দিকে আসতে পারবে না, কারণ এই ব্যারিয়ার ফিল্ডটা অনেকটা সিকিউরিটি গার্ডের মতো কাজ করছে। এই সিকিউরিটি গার্ডরা এপাশ থেকে পজিটিভগুলোকে আসতে দিচ্ছে না, এপাশ থেকে নেগেটিভগুলোকে আসতে দিচ্ছে না। মানে ধরো মাঝখানে একটা গর্ত তৈরি করে দিয়েছে, যে গর্তটা ক্রস করে এরা এখানে আসতে পারছে না, এদেরকে আসতে বাধা দিচ্ছে। এইবার এই ব্যারিয়ার ফিল্ডটার যে হাইটটা সেটাকে বলা হয় ব্যারিয়ার হাইট। অনেক ক্ষেত্রে বলা হয় ব্যারিয়ার হাইটটা এরকম, যে ব্যারিয়ার হাইটটা তৈরি করে এইরকম অনেকটা ব্যারিয়ার হাইট তৈরি করে। আচ্ছা, এইবার প্রশ্ন হলো যে ব্যারিয়ার হাইট তো তৈরি হলো, কিন্তু এই জায়গাটার নাম কি? এই যে জায়গাটার নাম, যে জায়গাটা তোমরা দেখলে তৈরি হয়েছে, সেই জায়গাটাকে বলা হয় ডেপ্লিশন রিজিয়ন। মানে এই যে ভিবি ফিল্ড তৈরি করেছে, এই যে জায়গাটা, এই জায়গাটার নাম হচ্ছে ডেপ্লিশন রিজিয়ন।
depletion region. ডেপ্লিশন রিজিয়ন। তাহলে ডেপ্লিশন রিজিয়ন কেন নাম হলো? ডেপ্লিশন কথাটার মানে কি? ডেপ্লিশন কথাটার মানে অভাব। কার অভাব? চার্জ ক্যারিয়ারের অভাব। কোথায় না এই জায়গাটায়। চার্জ ক্যারিয়ার মানে কারা? যারা মুভ করতে পারে, কিন্তু এরা তো চার্জ ক্যারিয়ার নয়। এখানে যারা আছে এরা ইমোবাইল চার্জ, এই ইমোবাইল চার্জ মুভ করতে পারে না, তাই এই জায়গাটার নাম হচ্ছে ডেপ্লিশন রিজিয়ন। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ডেপ্লিশন রিজিয়ন কাকে বলে? তখন ক্লিয়ারলি এক্সপ্লেন করতে হবে। পিএন জাংশন ডায়েট ফর্ম হওয়ার পর ডিফিউশন কারেন্ট তৈরি হয়, মানে এন থেকে ইলেকট্রন পি সাইড থেকে হোল মুভ করতে থাকে, কিন্তু মুভ করার কিছুক্ষণ পরেই এই ডিফিউশন কারেন্ট মুভ করার ফলে কিছু ইমোবাইল চার্জ ইন দ্য ভিসিনিটি অফ দ্য জাংশন, মানে জাংশনের খুব কাছাকাছি তৈরি হয়, যে ইমোবাইল চার্জগুলো একটা ব্যারিয়ার ফিল্ড ভিবি তৈরি করে, যে ব্যারিয়ার ফিল্ড পি সাইড থেকে হোলকে এবং এন সাইড থেকে ইলেকট্রনকে ডিফিউজ করতে দেয় না। এই যে রিজিয়নটাকে, সেই রিজিয়নটাকে আমরা বলি ডেপ্লিশন রিজিয়ন। এবার একটা ইম্পর্টেন্ট কথা, সেটা হলো এই ডেপ্লিশন রিজিয়ন কিন্তু মেজরিটি চার্জকে ফ্লো করতে বাধা দেয়, কিন্তু পি সাইডে মেজরিটি ক্যারিয়ার ছাড়াও কিছু মাইনরিটি ক্যারিয়ার মানে ইলেকট্রন আছে, এন সাইডেও মেজরিটি ক্যারিয়ার ইলেকট্রন ছাড়া কিছু মাইনরিটি ক্যারিয়ার হোল আছে। এই ইলেকট্রন বা হোলের ফ্লোকে কিন্তু বাধা দিতে পারে না এই ডেপ্লিশন রিজিয়ন বা ব্যারিয়ার ফিল্ড ভি। এই ব্যারিয়ার ফিল্ড ভি কিন্তু অপোজ করে মেজরিটি ক্যারিয়ারকে, কিন্তু মাইনরিটি ক্যারিয়ারকে বাধা দিতে এরা পারে না। সুতরাং মাইনরিটি ক্যারিয়ারের জন্য কারেন্টটা কিন্তু ফ্লো হতে থাকে, খুব অল্প পরিমাণ কারেন্ট। তার ইনিশিয়ালিও কিন্তু মাইনরিটি ক্যারিয়ার ছিল, কিন্তু এই মাইনরিটি ক্যারিয়ারের ফ্লোকে আমরা বলি ড্রিফট কারেন্ট। তাহলে মেজরিটি ক্যারিয়ার ফ্লো ডিফিউশন, মাইনরিটি ক্যারিয়ার ফ্লো ড্রিফট কারেন্ট। এই ড্রিফট কারেন্ট কিছু আগেও ছিল, এখনও আছে, কিন্তু আগে ডিফিউশন কারেন্টের ড্রিফট কারেন্টের থেকে অনেক বেশি ছিল। হতে হতে এখন ডিফিউশন কারেন্ট জিরো হয়ে যাওয়ায় ড্রিফট কারেন্টটা ইনক্রিজ করেছে। ঠিক আছে, তাহলে এই অবস্থায় কারেন্ট ফ্লো অলমোস্ট অফ হয়ে যায়, তাই ডায়েটকে বলা হয় অফ স্টেটে আছে। তাহলে ডায়েট স্টার্ট করার কিছুক্ষণ পরেই অফ স্টেটে চলে গেল ডিউ টু দিস পোটেনশিয়াল ব্যারিয়ার বা ডেপ্লিশন রিজিয়ন। এরপরে আমাকে এটাকে চালাতে হলে বাইরে থেকে বায়াস দিতে হবে। কীরকম বায়াস সেটা আমি এর পরের পিকচারে আসছি। এইবার আসছি ফরওয়ার্ড বায়াসের কানেকশানে। ফরওয়ার্ড বায়াস কানেকশানে কী হচ্ছে, যে পিকচারে দেখতেই পাচ্ছ, পি সাইডের সাথে ব্যাটারি পজিটিভ সাইড বাইরে থেকে এবং এন সাইডের সাথে ব্যাটারি নেগেটিভ সাইড কানেক্ট করা হয়েছে। তাতে লাভ কী হবে? ডেপ্লিশন রিজিয়ন যেটা তৈরি হয়েছিল, সেই ডেপ্লিশন রিজিয়নে আমি কি বলেছিলাম, ব্যারিয়ার ফিল্ড তৈরি হয়েছে। ব্যারিয়ার ফিল্ডটা কীরকম তৈরি হয়েছিল? ব্যারিয়ার ফিল্ডটা এরকম অনেকটা, যে এখানটা একটা নেগেটিভ চার্জ আছে, এখানে একটা ব্যাটারি পজিটিভ আছে, এরকম তৈরি হয়েছে। এইবার তার ফলে কী হয়েছিল, আমাদের মেজরিটি ক্যারিয়ারগুলো ফ্লো করতে পারছিল না। আমাদের বাইরে থেকে অ্যাড করা যে ব্যাটারিটা, সেটা কি করবে, এই যে ভিবি যে ব্যারিয়ার ফিল্ডটা তৈরি করেছিল, এই ভিবি ব্যারিয়ার ফিল্ডটাকে বাধা দেবে। এখানে যে ভি বাইরে থেকে ব্যাটারি অ্যাড করলাম, সেটা বাইরে মানে ওই ব্যারিয়ার ফিল্ড ভিবিটাকে বাধা দেবে। বাধা দিলে যেটা হবে, সেটা হচ্ছে ডেপ্লিশন রিজিয়নটা ছোট হয়ে যাবে, তাহলে ব্যারিয়ারটা কমে যাবে। এই যে আগে ব্যারিয়ার ভিবি ছিল এখান থেকে, এখন ব্যারিয়ারটা কীরকম হয়ে যাবে? এখন ব্যারিয়ারটা ছোট হয়ে যাবে। তাহলে এখন আমার ব্যারিয়ারটা এইটুকু হয়ে গেল, আগে ছিল এরকম পুরো ভিবি, এখন কমে আমার ব্যারিয়ারটা ছোট হয়ে গেল। তাহলে এই ফরওয়ার্ড বায়াসে ব্যারিয়ার ফিল্ড কমে গেল, ডেপ্লিশন রিজিয়ন ছোট হয়ে গেল, আবার মেজরিটি ক্যারিয়ার ফ্লো করতে শুরু করলো, মানে পি সাইডের হোল, এন সাইডের ইলেকট্রন, যেটা আমরা রেড কালার দিয়ে মার্ক করেছি, পি সাইডের হোল এবং এন সাইডের ইলেকট্রন আবার ফ্লো করতে শুরু করলো। আরেকটাভাবে আমরা বুঝতে পারি এটা কীরকম, পি সাইডে হোলগুলো আগে ফ্লো করতে পারছিল না, এখন আমি ব্যাটারি পজিটিভ সাইডের সাথে যোগ করেছি। হোল তো নিজে পজিটিভ, এখানে হোল নিজে পজিটিভ, এখানে ব্যাটারি পজিটিভ আছে, তো হোল নিজে পজিটিভ হওয়ায় এই পজিটিভকে রিপেল করবে, মানে ধাক্কা মারবে। সিমিলারলি এখানে নেগেটিভ চার্জ, ইলেকট্রন নেগেটিভ, আগে ফ্লো করতে পারছিল না, এখন নেগেটিভকে রিপেল করবে, মানে বিকর্ষণ করে ধাক্কা মারবে, এই দুটো ধাক্কাকে আবার ফ্লো করতে পারবে। ব্যাপারটা এরকম যে আগে যে মাঝখানে গর্ত ছিল, গর্তটা লাফাতে আমরা ভয় পাচ্ছিলাম, এখন পিছন থেকে এসে কেউ আমাকে জোর করে ধাক্কা মারলো, তাহলে আমাকে তো লাফাতে হবেই, তাহলে এও জাংশন ক্রস করতে শুরু করবে। আবার অন্যরকমভাবেও ভাবতে পারো, আমি বলছিলাম ডেপ্লিশন রিজিয়নটা অনেকটা সিকিউরিটি গার্ডের মতো। এখন এই বাইরে, এইখান থেকে এই যে বাইরের যে ব্যাটারিটা আমি অ্যাটাচ করেছি, এই বাইরের ব্যাটারিটা পাড়ার বড় বড় মস্তান, এটা কি করলো, এরা এসে এই সিকিউরিটি গার্ডদেরকে ভয় দেখালো, ওদের এনার্জি কমে গেল, এর জন্য ব্যারিয়ার ফিল্ড কমে গেল।
যেভাবেই তুমি ভাবো না কেন, আলটিমেট কথা হচ্ছে আমার কারেন্ট আবার ফ্লো করতে শুরু করবে, মেজরিটি ক্যারিয়ার ফ্লো হবে। ইম্পর্টেন্ট কথা, মাইনরিটি ক্যারিয়ারে ফ্লো কিন্তু অ্যাফেক্টেড হবে না। মাইনরিটি ক্যারিয়ার কিন্তু আগে যেরকম ফ্লো করছিল সেরকমই ফ্লো করবে, কিন্তু ডিফিউশন কারেন্টটা অনেক বাড়বে, তার ফলে কারেন্ট ফ্লো হবে। কারেন্ট ফ্লো হবে ব্যাটারি সার্কিটের মধ্যে দিয়ে। কারেন্ট ফ্লো হওয়ার জন্য আমরা এখানে এই স্টেটটাকে বলি ডায়োডের অন স্টেট। তাহলে ফরওয়ার্ড বায়াস কানেকশানে বাইরে থেকে ব্যাটারি কানেক্টেড করে ডায়োডকে আবার অন স্টেটে ফিরিয়ে নিয়ে আসা হলো। বায়াস কিন্তু আর এক রকমেরও হয়, সেটাকে বলি রিভার্স বায়াস। এই পিকচারটা এরপরে আসছি আমরা। এখন এই পিকচারটা হচ্ছে রিভার্স বায়াসের পিকচারটা দেখেই বুঝতে পারছো যে এখানে ব্যাটারির যে কানেকশানটা করেছি আমরা সেটা হচ্ছে এটা পি সাইড, এটা এন সাইড। পি সাইডের সাথে নেগেটিভ আর এন সাইডের সাথে পজিটিভ। তাতে ব্যাপারটা যেটা হচ্ছে, আগে যে ডেপ্লিশন রিজিয়ন ছিল তার উইথ এবার আগের থেকেও বেড়ে গেছে। ডেপ্লিশন রিজিয়ন মানে আমি বলেছিলাম যে ডেপ্লিশন রিজিয়ন মানে এখানটা নেগেটিভ, এখানটা পজিটিভ। এবার এখন বাইরের ব্যাটারিটা ওই ডেপ্লিশন রিজিয়নটাকে হেল্প করছে, তাই ও আরও বেড়ে গেছে। মানে আগে যে সিকিউরিটি গার্ডগুলো ছিল, এখন সিকিউরিটি গার্ডের সংখ্যা আরও বেড়ে গেছে, বা সিকিউরিটি গার্ডদের এনার্জি আরও বেড়ে গেছে। তাই ওরা এই পি সাইড থেকে আগে যদিও বা কিছু হোল বা ইলেকট্রন যেতে পারছিল, এখন কোনো হোল বা ইলেকট্রনই আর পাস করতে পারবে না। ডেপ্রেশন রিজিয়নের সংখ্যাটা এতটাই বেড়ে গেছে। বা অন্যরকমভাবে ভাবতে পারো যে এখানে নেগেটিভ আছে, পি সাইডে পজিটিভ আছে, পজিটিভ হোলগুলো ডেপ্রেশন রিজিয়নের জন্য এমনি যেতে পারছিল না, এখন নেগেটিভটা কী করলো, পজিটিভ হোলগুলোকে আরও এদিকে টেনে নিল। বা পজিটিভ, এখানে পজিটিভ চার্জে নেগেটিভ মেজরিটি ক্যারিয়ারকে আরও এদিকে টেনে নিল, কারণ অ্যাট্রাক্ট করলো। তাই এদিকে যদি অ্যাট্রাক্ট করে যদি এদিকে টেনে নেয়, তাহলে ওরা আর এদিকে মুভমেন্ট করতে পারছে না, এও আর এদিকে মুভমেন্ট করতে পারছে না। তার ফলে কারেন্ট ফ্লো কমপ্লিটলি স্টপস হয়ে গেল। ব্যাপারটা ব্যারিয়ার ফিল্ড দিয়ে বুঝলে, আগে ব্যারিয়ার ফিল্ড ভিবি ছিল, এখন ব্যারিয়ার ফিল্ডটা ইনক্রিজ করে আরও বেড়ে গেল। আগের বারে যেমন ব্যারিয়ার ফিল্ড কমে গেছিলো, এখানে আরও বেড়ে গেল। বেড়ে কী হলো, ভিবি প্লাস ভি। আগেরটা যেমন হয়ে গেছিলো ভিবি মাইনাস ভি, এখানে হয়ে গেল ভিবি প্লাস ভি। কেন না, বাইরের এই ভিটা এই ভিবিটাকে হেল্প করলো। ভিবি মানে ব্যারিয়ার ফিল্ড, এই যে ব্যারিয়ার ফিল্ড এখানে তৈরি হয়েছে ভিবি, সেটাকে হেল্প করলো, হেল্প করে আরও বাড়িয়ে দিল। ফলে ডেপ্রেশন রিজিয়ন বড় হওয়ার জন্য কারেন্ট একদমই ফ্লো হতে পারলো না। আবার মনে করাচ্ছি আমি, মাইনরিটি ক্যারিয়ারের ফ্লো কিন্তু স্টপ হবে না। মানে পি সাইডের ইলেকট্রন আর এন সাইডের হোল বা ইনসাইডের পজিটিভ চার্জগুলো কিন্তু ফ্লো করবে। এই পজিটিভ চার্জ আর এখানে ইলেকট্রনগুলো এরা কিন্তু ফ্লো করবে, এবং এই ফ্লো করার জন্য আমরা ফিউ ন্যানো অ্যাম্পিয়ার কারেন্ট কিন্তু পাবো, ড্রিফট কারেন্ট। কিন্তু সেই কারেন্টটা যদিও ইউটিলিটিতে খুবই কম, কিন্তু এই ন্যানো অ্যাম্পিয়ার কারেন্টটা ফ্লো হবেই। মাইনরিটি ক্যারিয়ারে কারেন্ট কখন ইনক্রিজ করবে, যখন বন্ড ব্রেক করবে। আগের দিনে ক্লাসের কথা অনুযায়ী যদি বলি, যখন বন্ড ব্রেক করবে তখন মাইনরিটি ক্যারিয়ারে কারেন্ট ইনক্রিজ করবে। কিন্তু বায়াস অ্যাপ্লাই করে মাইনরিটি ক্যারিয়ারে কারেন্ট চেঞ্জ করা যায় না। এটা হলো রিভার্স বায়াসের কথা। এইবার ফরওয়ার্ড বায়াস আর রিভার্স বায়াসের জন্য ডায়োডের গ্রাফটা কীরকম হবে সেটা পিকচারে আমরা আসছি। এটা হলো পিএন জাংশন ডায়োডের ভিআই ক্যারেক্টারিস্টিক কার্ভ। পিএন জাংশন ডায়োডের ভিআই ক্যারেক্টারিস্টিক কার্ভে তোমরা দেখতে পাচ্ছ যেটা হয়েছে সেটা হচ্ছে, ভিটাকে এক্স অ্যাক্সিসে নেওয়া হয়েছে আর কারেন্ট আইটা ওয়াই অ্যাক্সিসে আছে। এই ভি এক্স অ্যাক্সিসে আর কারেন্ট আইটা ওয়াই অ্যাক্সিসে থাকার জন্য যে গ্রাফটা আমরা দেখতে পাচ্ছি, সেই গ্রাফটায় এক্সপোনেনশিয়ালি ইনক্রিজ করেছে। আমি প্রথমে ইনক্রিজ করার পার্ট আসবো। মানে এই রেড কালার দিয়ে যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে পিএন জাংশনের ফরওয়ার্ড বায়াস ক্যারেক্টারিস্টিক কার্ভ। আচ্ছা, তো যেটা বলছিলাম, রেড কালার দিয়ে আমরা পিএন জাংশনের ফরওয়ার্ড বায়াস ক্যারেক্টারিস্টিক কার্ভটা দেখিয়েছি। তো এই ফরওয়ার্ড বায়াস ক্যারেক্টারিস্টিক কার্ভটা যেটা দেখতে পাচ্ছ, যে একটা পার্টিকুলার পয়েন্ট পর্যন্ত কারেন্টটা খুব অল্প ইনক্রিজ করেছিল, একটা পার্টিকুলার পয়েন্ট পর্যন্ত। সেই পয়েন্টটাকে আমি ব্লু কালার দিয়ে এখানে ডিনোট করেছি। তারপরে কারেন্টটা হঠাৎ করে অনেকটা ইনক্রিজ করতে থাকে। এই হঠাৎ করে ইনক্রিজ করার প্যাটার্নটা হচ্ছে এক্সপোনেনশিয়াল প্যাটার্ন। মানে ই টু দি পাওয়ারের প্যাটার্নে কারেন্টটা ইনক্রিজ করতে থাকছে উইথ দ্য ইনক্রিজ ইন ভোল্টেজ। এইদিকে ভোল্টেজ বাড়ছে, বুঝতেই পারছো, বাড়তে 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 একটা পার্টিকুলার পয়েন্টে ভোল্টেজে কারেন্টটা হঠাৎ ইনক্রিজ করতে শুরু করলো। এই ভোল্টেজটাকে বলা হয়, মানে যেই ভোল্টেজে কারেন্টটা এক্সপোনেনশিয়ালি ইনক্রিজ করতে শুরু করে, আই রিপিট, যে ভোল্টেজে কারেন্টটা এক্সপোনেনশিয়ালি পিএন জাংশনে ইনক্রিজ করতে শুরু করে তাকে আমরা বলি নি ভোল্টেজ, KNEE, নি ভোল্টেজ। নি ভোল্টেজের আরও নাম আছে, সেটা হচ্ছে বলছি নি ভোল্টেজ। তাছাড়া একে অনেক সময় বলা হয় কাট অফ ভোল্টেজ, নি ভোল্টেজ বা কাট অফ ভোল্টেজ। ওকে,
সো নি ভোল্টেজ বা কাট অফ ভোল্টেজ হলো সেই ভোল্টেজ যেই ভোল্টেজের পরে কারেন্টটা এক্সপোনেনশিয়ালি ইনক্রিজ করতে শুরু করলো। আচ্ছা, এটা হলো পিএন জাংশনের ফরওয়ার্ড বায়াসের গ্রাফ। এইবার আসি রিভার্স বায়াসের গ্রাফে। আচ্ছা, আর একটা জিনিস বলে দিই, কাট অফ ভোল্টেজ বা নি ভোল্টেজের মানটা সিলিকন ডায়োডের ক্ষেত্রে হয় 0.7 ইলেকট্রন ভোল্ট, আর জার্মেনিয়াম ডায়োডের ক্ষেত্রে হয় 0.3 ইলেকট্রন ভোল্ট। ওকে, 0.7 অ্যান্ড 0.3 এই নি ভোল্টেজের ভ্যালুটা। এইবার আসছে রিভার্স বায়াস কারেন্টে। রিভার্স বায়াসে দেখতে পাচ্ছ ইনক্রিজের নেচারটা আরও একটু ইন্টারেস্টিং। রিভার্স বায়াসে আমি একটু আগেই মেনশন করেছিলাম কারেন্ট খুব কম ফ্লো করে, ফিউ ন্যানো অ্যাম্পিয়ার। তাহলে হঠাৎ করে এই জায়গাটা এসে কারেন্টটা এই রকম ইনক্রিজের প্যাটার্নটা কেন? এবং এই ইনক্রিজের প্যাটার্নটা কিন্তু এক্সপোনেনশিয়ালও নয়, এখানে এক্সপোনেনশিয়াল গ্রাফ কিন্তু স্মুথলি ইনক্রিজ করে, এইভাবে স্মুথলি ইনক্রিজ করে, কিন্তু এক্ষেত্রে গ্রাফটা র্যাপিডলি ডিক্রিজ করেছে। এই র্যাপিডলি ডিক্রিজ করার কারণ কি, অথবা এই পার্টিকুলার ভোল্টেজটায় কি বলে? তার মানে আমি বলছি যে রিভার্স বায়াসে, প্রথম কথা বলি, রিভার্স বায়াসে নেগেটিভ ভোল্টেজ বোঝানো হয়েছে, কারণ যেহেতু উল্টো দিকে যাচ্ছে তাই -V, আর কারেন্টটাও অপোজিট ডিরেকশনে ফ্লো করেছে, তাই জন্য ডিরেকশনটা উল্টো দিকে। যে করসপন্ডিং ভোল্টেজে রিভার্স বায়াসে কারেন্ট এরকম হঠাৎ করে ইনক্রিজ করতে শুরু করলো, সেই করসপন্ডিং ভোল্টেজটাকে আমরা বলবো ব্রেক ডাউন ভোল্টেজ। তাহলে এই ভোল্টেজটার নাম ব্রেক ডাউন ভোল্টেজ, বা অনেকে একে রিভার্স ব্রেক ডাউন ভোল্টেজও বলা হয়। তাহলে রিভার্স বায়াসে যে করসপন্ডিং ভোল্টেজে কারেন্টটা হঠাৎ ইনক্রিজ করতে শুরু করে তাকে বলা হয় ব্রেক ডাউন ভোল্টেজ। এই ব্রেকডাউনটা হয় কেন? এই ব্রেকডাউনটা হয় তার কারণ হচ্ছে, আমরা রিভার্স বায়াসে রিভার্স কারেন্ট কখন বাড়ে বলেছিলাম? মাইনরিটি ক্যারিয়ার বাড়লে। মাইনরিটি ক্যারিয়ার কখন বাড়ে? বন্ড বাড়লে। এইবার আমি রিভার্স বায়াস ভোল্টেজ বাড়তে 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 হঠাৎ এক সময় এমন একটা জায়গায় পৌঁছে যায় যেই সময় বন্ডগুলো সব একসাথে ভেঙে যায়, অ্যাভালেন্সলি ভেঙে যায়। দ্যাটস ওয়াই ইট ইজ নোন অ্যাজ ব্রেকডাউন। কারণ একসাথে যদি বন্ডগুলো ভেঙে যায় তাহলে হিউজ পরিমাণ কারেন্ট মাইনরিটি ক্যারিয়ার তৈরি হবে, তাই কারেন্টটাও হিউজ পরিমাণে বাড়বে। তাই এইরকমভাবে র্যাপিডলি অলমোস্ট ভার্টিক্যালি কার্ভটা চলে গেছে। তাই রিভার্স ব্রেকডাউন ভোল্টেজের পর কারেন্টটা এতটা বেড়ে গেছে, কারণ সবকটা বন্ড একসাথে ভেঙে গেছে। বা এটাকে অনেক সময় এইভাবেও ভাবা হয় যে মাইনরিটি ক্যারিয়ারগুলো ছিল তারাই তো বন্ড ভাঙতে হেল্প করছিল। এই মাইনরিটি ক্যারিয়ারের সংখ্যা কিছুক্ষণ রিভার্স বায়াসে বেড়ে যাওয়ার পর কিছুটা সেই মাইনরিটি ক্যারিয়ারগুলো একসাথে ওই বন্ডগুলোকে ধাক্কা দিয়ে ভেঙে দিতে থাকে। তাহলে একটা কেস এরকম হতে পারে যে ভোল্টেজের জন্য বন্ডগুলো ভেঙে গেল একসাথে রিভার্স বায়াস ভোল্টেজের জন্য, আর একটা কেস এরকম হতে পারে ইলেকট্রনগুলো বন্ডগুলোকে একসাথে ভেঙে দিল, বা অনেক সব একসাথে ভেঙে দিল। সেই জন্য এই ব্রেকডাউনটাকে বলা হয় জেনার ব্রেকডাউন, আর বন্ডগুলো একসাথে ভাঙলে তাকে বলা হয় অ্যাভালেন্স ব্রেকডাউন। তাহলে ব্রেকডাউন দু রকমের হয়, জেনার আর অ্যাভালেন্স। আলটিমেট কথা হলো আমার বন্ডগুলো একসাথে ভেঙে যাওয়া, যাতে প্রচুর মাইনরিটি ক্যারিয়ার পায়, আর প্রচুর মাইনরিটি ক্যারিয়ার পাওয়ার জন্য কারেন্টটা এতটা বাড়তে থাকে। আচ্ছা, রিভার্স এর আরেকটা মজা হলো, দেখো এখানে ভোল্টেজটা একটা পার্টিকুলার পয়েন্টের পর আর বাড়েনি, কিন্তু কারেন্টটা বেড়ে গেছে, কারণ এই পয়েন্টে কারেন্টটা প্রচণ্ড বেড়ে গেছে। এবং তাহলে অলমোস্ট এই যে জায়গাটা, এই যে রিজিয়নটা, এই রিজিয়নের পরে এই রিজিয়নটায় কারেন্ট বেড়েছে কনস্ট্যান্ট ভোল্টেজ। তাহলে কনস্ট্যান্ট ভোল্টেজে কারেন্ট ইনক্রিজ করছে, এটা একটা খুব মজার জিনিস। ওহমস ল আমাদের V=IR বলেছিল, যে ডায়েট কিন্তু ওহমস ল ফলো করে না। এখানে কিন্তু ভোল্টেজ কনস্ট্যান্ট রেখে কারেন্ট বেড়ে যাচ্ছে রিভার্স বায়াসের এই জায়গাটাকে ভোল্টেজ রেগুলেটর হিসেবে কাজ করা হয়। এবং এই জায়গায় যে ভোল্টেজ ডায়েট কাজ করে তাকে আমরা বলি জেনার ডায়েট। জেনার ডায়েটের সাইন এবং এমনি ডায়েটের সাইন দুটোই আমি দেখাচ্ছি এবার। এটা হলো ডায়েটের সাইন দিয়ে আমি একটা পিএন জাংশন ডায়েটের সার্কিট দেখিয়েছি। ডায়েটের সাইন দেখতেই পাচ্ছ, একটা ট্রায়াঙ্গেল দিয়ে আঁকা হয়েছে, যার পি সাইডটা হচ্ছে এই দিকটা পজিটিভ, এন সাইডটা হচ্ছে এই দিকটা নেগেটিভ। তাহলে এটা হলো ডায়েটের সাইন। আমি আর ডায়েটের পিকচার আঁকতে গেলে বারবার ওই পিকচার আঁকবো না, এখন এই সাইন দিয়ে ডিনোট করবো। তাছাড়া ভোল্ট মিটার লাগানো হয়েছে প্যারালালি, একটা মিলিয়াম মিটার লাগানো হয়েছে সিরিজে, এবং এটা ফরওয়ার্ড ব্যাস কানেকশন। পি সাইডের সাথে দেখো পজিটিভ ব্যাটারি, এন সাইডের সাথে নেগেটিভ কানেক্টেড আছে। তো এই ব্যবস্থায় আমি যদি এখানে একটা রিওস্ট্যাট অনেক সময় কানেক্ট করা থাকে, রিওস্ট্যাটটার কাজ হয় মানে এরকম একটা জায়গায় একটা রিওস্ট্যাট কানেক্ট করা থাকে, রিওস্ট্যাটকে এরকমভাবে দেখানো হয় ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স, তাই রিওস্ট্যাট লাগানো হয়। রিওস্ট্যাটটাকে চেঞ্জ করে করে এর ভোল্টেজটাকে বাড়ানো হয়। এই রিওস্ট্যাটটাকে চেঞ্জ করে করে ভোল্টেজটাকে বাড়ানো হয়, এবং বাড়ালে কি হয়, করসপন্ডিংলি বাড়াতে বাড়াতে এইরকম একটা গ্রাফ পাবো আমি, যে গ্রাফে এই পাশে থাকবে ভোল্টেজ আর এই পাশে থাকবে কারেন্ট। সেই গ্রাফে আগেই আমরা আঁকলাম, তাহলে এই একটা করসপন্ডিং ভোল্টেজের পর থেকে
কারেন্টটা হঠাৎ করে ইনক্রিজ করতে শুরু করবে। এটা প্র্যাকটিক্যাল সার্কিটে তোমাদের আছে এবং প্র্যাকটিক্যালে করতে হয়। তাহলে এখানে যেটা আমরা পাবো, ভোল্টেজ বাড়াতে বাড়াতে কারেন্টটা বাড়ছে। পিএন জাংশন ডায়োডের সার্কিট, এটা যদি নেগেটিভ হতো তাহলে জাস্ট আর কিচ্ছু না, এই যে জায়গায় যে ব্যাটারি কানেকশনটা আছে, ব্যাটারি কানেকশনটা চেঞ্জ করে দিতাম, মানে এটাকে নেগেটিভ এটাকে পজিটিভ করে দিতাম। আঁকাও খুব সোজা, আমি জাস্ট এটাকে বাড়িয়ে দিই, তাহলে এটা হয়ে গেল তোমার নেগেটিভ আর এটা হয়ে গেল তোমার পজিটিভ। এটা হচ্ছে রিভার্স বায়াস কানেকশন। রিভার্স বায়াস কানেকশানে গ্রাফটা জানো কীরকম হবে, এরকম একটা গ্রাফ পাওয়া উচিত। ওকে, এটা হলো পিএন জাংশন ডায়োডের সার্কিট। এটাই যেটা আমরা বলছিলাম তোমাদের, যে এবার যদি জেনার ডায়োড হতো, এটা জেনার ডায়োডের সিম্বল এঁকে দিই। জেনার ডায়োডের সম্পর্কে এর থেকে বেশি তোমাদের কিছু নেই, আমি শুধু সিম্বলটা এঁকে একটু দেখিয়ে দিই। জেনার ডায়োডে এরকম একটা জেড টাইপের সিম্বল থাকবে এখানে, আর এখানটা একটা গোল থাকবে। তাহলে বুঝতেই পারছো, এটা পি, এটা এন, এটা ট্রায়াঙ্গেলটা যেটা এমনি ডায়োডেও আছে, আর এখানে শুধু এরকম একটা জেড টাইপের সাইন থাকবে, আর এটা যেমন ছিল তেমনই থাকবে। এটা হলো জেনার ডায়োডের সাইন, আর এটা হলো এমনি ডায়োডের ক্ষেত্রে জেড থাকবে না, জাস্ট এরকম থাকবে। এই হলো পিএন জাংশন ডায়োডের সার্কিট এবং পুরো জিনিসপত্র। পরের ভিডিওতে আমরা পিএন জাংশন ডায়োডের অ্যাপ্লিকেশন পড়ব ফুল ওয়েভ রেকটিফায়ার, হাফ ওয়েভ রেকটিফায়ারে। খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার পিএন জাংশন ডায়োড, যেটা তোমাদের পরবর্তীকালে প্রচুর কাজে আসবে। সুতরাং আশা করি ভালো করে চ্যাপ্টারটা দেখবে, বুঝবে, পড়বে। ওকে, থ্যাংক ইউ।